আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের লেসন 1টা অবশ্যই সবাই দেখেছেন। আজকে আমাদের লেসন 2 শুরু হতে যাচ্ছে। প্রথমে ক্লাস শুরুর আগেই আমি প্রথমে ধন্যবাদ দিয়ে নিতে চাই টেকনো বাংলাকে আমাদের সুন্দর এই ক্লাস আয়োজন করার জন্যে, আমাদের ক্লাসের সুবিধা করে দেওয়ার জন্যে। আমরা এখনই মূল ক্লাসরুমে চলে যাচ্ছি না। মূল ক্লাসরুমে আমরা তৃতীয় লেকচার থেকে চলে যেতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আজকের ক্লাসে আমরা শুধু বেসিক অ্যাকাউন্টিং টার্মগুলি নিয়ে একটু কথা বলতে চাই। কারণ এই অ্যাকাউন্টিং প্রফেশনালদেরকে অ্যাকাউন্টসে কাজ করতে গেলে কিছু অ্যাকাউন্টিং টার্মের মুখোমুখি হতে হয় কন্টিনিউয়াস, যে টার্মগুলি আসলে আমাদের গতানুগতিক লাইফের কোথাও ব্যবহার হয় না, কিন্তু অ্যাকাউন্টেন্টদের অথবা বিজনেস প্রফেশনালদেরকেই মোটামুটি এই টার্মগুলির মুখোমুখি হতে হয়। যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন তাদেরকেও মোটামুটি এই টার্মগুলির মুখোমুখি হতে হয়। তো আমরা সেই টার্মগুলিকে মোটামুটিভাবে আপনাদের কাছে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে। প্রথমে যে বিষয়টা চলে আসে এটা হচ্ছে বিজনেস, কারণ বিজনেসকে কেন্দ্র করেই আসলে অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্সি যাই বলেন না কেন, সব কিছুই আসলে বিজনেসকে কেন্দ্র করে। তাই প্রথমে আমি বিজনেসটাকে নিয়ে একটু বলতে চাই। বিজনেস হচ্ছে যে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস যেটার পেছনে একটা প্রফিটের উদ্দেশ্য থাকবে। যেমন ধরেন, আপনি আপনার বন্ধুকে 100 টাকা ধার দিলেন, 1 মাস পরে সে আপনাকে আবার 100 টাকা রিটার্ন করলো। এটা কিন্তু কোনো বিজনেস নয়। কিন্তু আমি একটা পণ্য 100 টাকায় কিনলাম, এটাকে আবার 110 টাকায় বিক্রি করলাম, সেক্ষেত্রে আমার 10 টাকা প্রফিট হলো। তো আমার ওই পারচেজের পেছনে উদ্দেশ্য ছিল কিন্তু 10 টাকা প্রফিট করা। 10 টাকা হোক 20 টাকা হোক, একটা প্রফিটের উদ্দেশ্য ছিল। এটাকে আমরা বিজনেস বলতে পারি। তবে সবসময় বিজনেসে প্রফিট হবে এমনটা নয়, বিজনেসের লোকসানও হতে পারে। যেমন আমি 100 টাকার প্রোডাক্ট কিনলাম, এরপরে কোনো একটা ঘটনা ঘটে গেল, ধরেন আমার বৃষ্টির কারণে আমার প্রোডাক্ট নষ্ট হয়ে গেল, অথবা দেশে স্ট্রাইক চলে এসেছে, যে কোনো একটা সার্কামস্টেন্সেসের কারণে আমার প্রোডাক্ট আমি 100 টাকায়ও বিক্রি করতে পারছি না, এটাকে হয়তো আমাকে 90 টাকা 82 টাকায় বিক্রি করতে হচ্ছে, সেক্ষেত্রে আমার লস হয়ে যাচ্ছে। কিন্তু লস করা আসলে আমার পারচেজের সময় উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল প্রফিট করা। কোনো একটা ঘটনা আমাকে হয়তো লস করতে বাধ্য করেছে, কিন্তু উদ্দেশ্য যেহেতু আমার প্রফিটের ছিল, সে কারণে এটাকে বিজনেস আমরা বলতে পারি। মানে আমার যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের পেছনে প্রফিটের উদ্দেশ্য রয়েছে সেটাকেই আমরা বিজনেস বলি। এরপরে আরও একটা জিনিস খুব বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে একজন ওনার। ধরেন আমি একজন বিজনেসম্যান, আপনি একজন বিজনেসম্যান। আপনি যখন এই বিজনেসে কোনো কিছু পারচেস করছেন, বিজনেসের শুধু বিজনেসের প্রোডাক্ট পারচেস করছেন না, আপনি বিজনেসের জন্য অফিস ভাড়া করছেন, বিজনেসে অ্যাডভান্স দিচ্ছেন। তো এই অ্যাক্টিভিটিসগুলিতে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। আপনি আপনার পকেটের যে পয়সা বিজনেসে ইনভেস্ট করছেন, এটাই হচ্ছে ক্যাপিটাল। এটাকে আমরা অনেকে ইকুইটিও বলি, ওনার্স ইকুইটি বলি, ক্যাপিটাল নামে এটা বেশি পরিচিত। তো এখানে মানে বিজনেসের যে পোর্শনে যে ইনভেস্টমেন্ট ওনারের, সেটাই হচ্ছে ক্যাপিটাল। এরপর আসতে পারি আমরা অ্যাসেট সম্পর্কে। অ্যাসেট হচ্ছে সম্পদ, বাংলায় আমরা সবাই জানি অ্যাসেটের মিনিং হচ্ছে সম্পদ। সম্পদ হচ্ছে তাই যেটা একটা বিজনেস অর্জন করে। যেমন ধরেন একটা বিজনেসের একটা অফিস রয়েছে, সেই অফিসে কিছু ফার্নিচার্স রয়েছে, কিছু আইটি অ্যাক্সেসরিজ রয়েছে, এই সবগুলি কিন্তু ওই প্রতিষ্ঠানের অ্যাসেট। বিজনেস কোনো কিছু সেল করে ইনকাম করছে, ক্যাশ আর্ন করছে, ক্যাশ ইটসেলফ অ্যাসেট, এটাও নিজেও একটা অ্যাসেট। তো ইনকাম যেটা হচ্ছে, এটাও কোম্পানির একটা অ্যাসেটে পরিণত হচ্ছে। মানে কোম্পানি যেটাই অর্জন করছে, নিজের করে যেটা পাচ্ছে, সেটাই হচ্ছে একটা অর্গানাইজেশনের অ্যাসেট। এরপর আসছে লায়াবিলিটি। লায়াবিলিটি বলতে আমরা কী বুঝি? বোঝা, রাইট? বাংলায় সহজ ভাষায় লায়াবিলিটি অর্থ বোঝা। তো বোঝা আমাদের ঘাড়ে কখন আসে? যখন আমরা, ধরেন আমি কারো কাছ থেকে 100 টাকা ধার নিচ্ছি, সেটা কি একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে? তো বিজনেসেও এরকম কিছু লায়াবিলিটি আসে, যেটা বিজনেসের জন্য বোঝা, যেটাকে শোধ করতে হবে, রিপে করতে হবে, পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে বিজনেসের জন্যে লায়াবিলিটি। যেমন ধরেন বিজনেস ব্যাংক থেকে আপনি একটা বিজনেস চালাচ্ছেন, সেই বিজনেসের অ্যাক্টিভিটিস পরিচালনার জন্য আপনাকে ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিতে হচ্ছে। এই এই লোনটা হচ্ছে এক ধরনের লায়াবিলিটি, কারণ এটাকে আপনাকে শোধ করতে হবে। তো এটা হচ্ছে লায়াবিলিটি। এরপর আসতে পারি আমরা গুডস সম্পর্কে। গুডস হচ্ছে আসলে বিজনেস যেটা নিয়ে কাজ করছে, সেটাই হচ্ছে গুডস। কারণ একটা বিজনেস তো শুধুমাত্র অফিস নিয়ে বসে থাকলে তো বিজনেস হয় না, কিছু একটা তো কাস্টমারের কাছে বিক্রি করতে হবে। সেটা
হতে পারে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট, হতে পারে কোনো রকমের সেবা। তো গুডসকে আমরা সার্ভিস রিলেটেড বিজনেসও হতে পারে, প্রোডাক্ট রিলেটেডও বিজনেস হতে পারে। তো যেটা প্রোডাক্ট রিলেটেড বিজনেস সেটাকে আমরা সাধারণত গুডস বলি, কারণ সে কোনো ফিজিক্যাল পণ্য নিয়ে কাজ করছে। আর গুডস নিয়ে বলতে গেলে কিছু সাব ওয়ার্ড চলে আসে, যেমন পারচেজ। যখন একটা বিজনেস গুডস সেল করবে, বিক্রি করার আগে অবশ্যই তাকে জিনিসটা কিনতে হবে। এই কেনার প্রসেসটাকে আমরা বলি পারচেজ। এরপরে জিনিসটা যখন কিনে আনলেন, একটা গুডস যখন কিনে আনলো একটা বিজনেস, সেই এই প্রোডাক্টটাকে বা গুডসটাকে রাখার মতো একটা জায়গা লাগবে, যে জায়গাটাতে সে এটাকে আগে স্টোর করবে, সেখান থেকে এরপরে সেল করবে। তো যে জায়গাটায় রাখা হয়, এই রাখার প্রসেস এবং রাখার জায়গাটাকে আমরা বলি স্টক। এরপরে যখন সেল করি এটাকে বলা হয় সেলস। এরপরে দুইটা ওয়ার্ড যেটা আমাদের সবার মধ্যে একটা কনফিউশন তৈরি করে, এটা হচ্ছে রেভিনিউ এবং প্রফিট। অনেকেই রেভিনিউ আর প্রফিটটাকে আমরা গুলিয়ে ফেলি, বিশেষ করে যারা নন অ্যাকাউন্টিং দিক থেকে এসছেন তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। আমরা রেভিনিউকেই প্রফিট মনে করি, অথবা প্রফিট জিনিসটাকে রেভিনিউর সাথে গুলিয়ে ফেলি। আসলে রেভিনিউ হচ্ছে টোটাল যে ইনকামটা, টোটাল যে পয়সাটা একটা বিজনেসে আসে, সেটাই হচ্ছে রেভিনিউ। যেমন আপনি 100 টাকায় একটা পণ্য কিনে 110 টাকায় বিক্রি করেছেন, এখানে রেভিনিউ কিন্তু 110 টাকা। মানে আমি যখন 110 টাকার টোটাল যে অ্যামাউন্ট আমি পেয়েছি, এটাই হচ্ছে রেভিনিউ। কিন্তু 110 টাকায় রেভিনিউ আসলেও এখানে কিন্তু প্রফিট 110 টাকা নয়, কারণ আমি পারচেস করেছিলাম 100 টাকায়। সেক্ষেত্রে আমার প্রফিট এখানে সেই টোটাল রেভিনিউ থেকে আমার পারচেস ভ্যালু যদি আমি মাইনাস করি, যদি বিয়োগ করি, তাহলে আমার যে টোটাল যে অ্যামাউন্টটা আসে, যেমন এখানে 110 থেকে 110 টাকা আমি যেহেতু টোটাল রেভিনিউ পেয়েছি, আমি কিনেছিলাম জিনিসটাকে 100 টাকায়, তো 110 টাকা থেকে 100 টাকা বিয়োগ করলে আমার আসে 10 টাকা। তার মানে আমার এখানে প্রফিট হয়েছে 10 টাকা। যদি বিক্রি করতে হয়, এরকম আমি বলেছিলাম কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস চলে আসে, যেটাকে আমরা আসলে ঠেকাতে পারি না, তখন আমার 100 টাকার পণ্য 80 টাকায় বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে 100 টাকার পণ্য যখন আমি 80 টাকায় বিক্রি করছি, তখন কিন্তু আমার প্রফিট হচ্ছে না, মানে আমার লাভ হচ্ছে না, আমার লোকসান হচ্ছে। এটাকে আমরা বিজনেসের ভাষায় বলি লস। প্রফিট এবং লস দুটা সম্পূর্ণ বিপরীত শব্দ। যখন পারচেজ ভ্যালুর চেয়ে সেল অ্যামাউন্ট বেশি হবে, তখন সেটাকে বলবো প্রফিট। যখন পারচেজ অ্যামাউন্টের চেয়ে সেলস অ্যামাউন্ট কম হবে, তখন সেটাকে আমরা বলবো লস। এবারে আরও দুইটি সাংঘর্ষিক শব্দে আমরা চলে আসবো, একটা হচ্ছে এক্সপেন্স এবং আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার। এক্সপেন্স হচ্ছে একটা বিজনেস চালাতে গেলে যে সমস্ত খরচ আসবে, সেগুলোকেই আমরা এক্সপেন্স বলি। যেমন আমরা একটা অফিস ভাড়া করি, বিজনেসের জন্য একটা অফিস ভাড়া করলে প্রতি মাসে একটা ভাড়া দিতে হবে। এই ভাড়াটা যখন দিই, এটা হচ্ছে বিজনেসের জন্য একটা এক্সপেন্স। বিজনেস রান করার জন্য কিছু এমপ্লয়ি দরকার হয়, যে এমপ্লয়ীদেরকে প্রতি মাসে স্যালারি দিতে হয়, এই স্যালারি হচ্ছে এক ধরনের এক্সপেন্স। প্রতিদিন কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আসে, যেমন আপনার ইউটিলিটি বিল দিতে হয়, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, এই বিলগুলি দিতে হয়, এগুলি হচ্ছে এক ধরনের এক্সপেন্স। অফিসের এমপ্লয়ীদের এন্টারটেনমেন্টের জন্য প্রতিদিন যেমন আপনাকে হয়তো চায়ের জন্য টি ব্যাগ কিনতে হয়, এটা এক ধরনের এক্সপেন্স। তো এইগুলি হচ্ছে এক্সপেন্স। এরপরে এক্সপেন্ডিচার। এক্সপেন্স হচ্ছে আমরা বিজনেস চালানোর জন্য মান্থলি বা ইয়ারলি যে ছোটো ছোটো খরচগুলি কন্টিনিউয়াস চলতে থাকে, এগুলিকে আমরা এক্সপেন্স বলি। কিন্তু এক্সপেন্ডিচার হচ্ছে যে বড় বড় খরচগুলি বিজনেসের জন্য হয়। শব্দটার ওজনেই আমরা বুঝতে পারছি, এক্সপেন্স হচ্ছে একটা ছোটো শব্দ, এক্সপেন্ডিচার হচ্ছে বড় শব্দ। তার মানে বিজনেস চালাতে গেলে কিছু বড় এক্সপেন্স আমাদের করতে হয়, যেগুলিকে আমরা এক্সপেন্ডিচার বলি। যেমন ধরেন বিজনেসের জন্য একটা বড় মেশিন কিনতে হচ্ছে, একটা বড় মেশিনারিজ কিনতে হচ্ছে, যেটার প্রাইস হয়তো 1 কোটি টাকা, যেটা আপনাকে 10 বছর মেয়াদি প্রোডাকশন দিতে থাকবে। এটাকে যেহেতু ওর ভ্যালুটা আপনি এক্সপেন্স করছেন একবারই, কিন্তু ওর ভ্যালু হচ্ছে দীর্ঘ সময় ধরে ও দিতে থাকবে, 10 বছর ধরে সে আপনাকে প্রোডাকশন দিতে থাকবে। তার মানে তার ভ্যালু কিন্তু 1 মাসেই শেষ হয়ে যাচ্ছে না। আপনি এক্সপেন্স করছেন 1 মাসে, কিন্তু সেটার ভ্যালু দীর্ঘ সময় ধরে দিচ্ছে। যেহেতু সে দীর্ঘ সময় ধরে দিচ্ছে, এটাকে আমরা এক্সপেন্স আর বলি না, তখন আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় এটাকে এক্সপেন্ডিচার বলি। আপনি বিজনেসের জন্য একটা পুরো ফ্যাক্টরি কিনে ফেললেন, একটা ল্যান্ড কিনলেন, যেখানে আপনি আপনার বিজনেস প্রতিষ্ঠানটিকে এস্টাবলিশ করবেন। তো এগুলি হচ্ছে এক্সপেন্ডিচার, কারণ এগুলি হচ্ছে বড় অ্যামাউন্টের খরচ এবং যেটার বেনিফিট আমরা দীর্ঘ সময় ধরে পেতে থাকি। একজন এমপ্লয়িকে যখন আপনি স্যালারি দিবেন, তখন 1 মাসের কাজের বেনিফিট কিন্তু তাকে দিবেন।
সে এই মাসের স্যালারি পাওয়ার জন্য, সে ধরেন আমাদের বর্তমান মাস হচ্ছে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে আপনি তাকে স্যালারি দিলে ডিসেম্বর মাসের স্যালারির জন্য সে জানুয়ারি মাসে আপনাকে তার কাজগুলি করে দিবে না। জানুয়ারি মাসে কাজের জন্য আপনাকে জানুয়ারি মাসে আবার তাকে স্যালারি দিতে হবে। কিন্তু এক্সপেন্ডিচার যখন আপনি করছেন, একবার একটা জিনিস কিনছেন, আপনি একবার একটা বিজনেসের জন্য ল্যান্ড কিনছেন, সেই ল্যান্ডটা আপনার লাইফ টাইম সেখানে আপনি যে স্থাপনা করবেন সেই স্থাপনা আপনাকে লাইফ টাইম ইনকাম দেবে। এটাই হচ্ছে এক্সপেন্ডিচার। এক্সপেন্স এবং এক্সপেন্ডিচারের মধ্যে পার্থক্য হচ্ছে, এক্সপেন্স হচ্ছে ছোটো ছোটো খরচগুলি যেটা কন্টিনিউয়াস চলতে থাকে, আর এক্সপেন্ডিচার হচ্ছে একবারেই যে বড় খরচগুলি আমরা করি, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। এরপরে আসে হচ্ছে ডেটার্স। ডেটার্স হচ্ছে কিছু বিজনেস করতে গেলে কিছু প্রোডাক্টকে আমাদেরকে ক্রেডিটে বিক্রি করতে হয়। যেমন ধরেন কন্টিনিউয়াস কিছু কাস্টমাররা থাকে, হয়তো নগদ আপনাকে একটা জিনিস আপনি সেল করছেন, একটা প্রোডাক্ট সেল করছেন, সে নগদ কিছু পয়সা দিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে নিয়ে যেতে পারে। আবার কিছু কাস্টমার থাকে যারা দীর্ঘ সময়ের জন্য আপনার কাছে কিনতে পারে। যেমন আমরা জানি কিছু ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট বাংলাদেশে বিক্রি হয় কিস্তিতে, যারা 5 বছর বা 1 বছর বা 5 বছরের জন্য কিস্তিতে প্রোডাক্ট বিক্রি করে। আবার কিছু প্রোডাক্ট বিক্রি হয় হয়তো বা কোনো কিস্তি না, নর্মালি আপনার কাছ থেকে আজকে নিল, 2 মাস পরে আপনাকে পেমেন্ট করলো। তো এই যে দীর্ঘ সময়ের জন্য আপনাকে প্রোডাক্টগুলি সেল করতে হয়, এদেরকে আমরা বলি ডেটার্স, কারণ তারা আমাদের কাছ থেকে বাকিতে প্রোডাক্ট কিনছে। ঠিক বিজনেস চালানোর জন্যে আমাদেরও মাঝে মাঝে কিছু প্রোডাক্ট কিনতে হয় অন্য কোনো ভেন্ডরের কাছ থেকে। একইভাবে আমরাও হয়তো বা সবসময় নগদ টাকায় কিনতে পারি না, সবসময় বিজনেসের কাছে নগদ ক্যাশ ফ্লো থাকে না, তখন আমাদেরকেও এরকম বাকিতে প্রোডাক্ট কিনতে হয়। তো সেক্ষেত্রে আমরা যাদের কাছ থেকে বাকিতে পণ্য কিনছি তারা হচ্ছে আমাদের জন্যে ক্রেডিটার্স। এরপর কিছু আরেকটা টার্ম আসছি আমরা, এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এবং আউটস্ট্যান্ডিং ইনকাম। শব্দ থেকে বুঝতে পারছি আউটস্ট্যান্ডিং মানে যেটা এখনও দেওয়া হয়নি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সটা হচ্ছে কিছু এক্সপেন্স থাকে যেগুলো আমরা সাথে সাথে পেমেন্ট করি না। যেমন ধরেন আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ, আপনার নভেম্বর মাসে একজন এমপ্লয়ের স্যালারি দেওয়া উচিত নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যে। যখন নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যে আমরা স্যালারি দিচ্ছি না, নর্মালি কোনো বিজনেসই দেয় না, তারা হয়তো বা নেক্সট মাসের কোনো একটা ওয়ার্কিং ডেতে দিয়ে দেয়, প্রথম থেকে যে কোনো একটা ওয়ার্কিং ডেতে দিয়ে দেয়। যখন ডিসেম্বর মাসের 1 তারিখ পড়ে গেল, তখন কিন্তু নভেম্বর মাসের আপনি স্যালারি দিবেন তাকে, নভেম্বর মাসে স্যালারি দিবেন ডিসেম্বরে, কিন্তু ডিসেম্বরের কাজের জন্য কিন্তু তাকে স্যালারি দিচ্ছেন না, তাকে স্যালারি দিচ্ছেন নভেম্বরের কাজের জন্যে। তার মানে আপনি বেনিফিটেড হয়েছেন, তার কাজের থেকে আপনি বেনিফিটেড হয়েছেন নভেম্বরে, আপনার এটা পেয়াবল হয়ে গেছে নভেম্বরেই তাকে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আপনার মাস কমপ্লিট হয়নি আপনি তাকে ডিসেম্বরে দিচ্ছেন। তার মানে যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে স্যালারিটা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে আপনার কাছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। তার মানে আপনি এক্সপেন্স হয়ে গেছে কিন্তু এখনও এটা আপনি দিয়ে দেননি, আপনি পেমেন্ট করেননি। আপনার এক্সপেন্স কিন্তু যখনই আমরা একটা সার্ভিস নিচ্ছি, বিজনেস অ্যাকাউন্টিংয়ের ভাষায় আসলে এক্সপেন্স পয়সা দেওয়ার সাথে সাথেই হয় না, যখন আমরা সার্ভিসটা নিচ্ছি অথবা গুডসটা নিচ্ছি তখনই আমাদের এটাকে অ্যাকচুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ে এটাকে আমাদের এক্সপেন্স ধরে নেওয়া হয়। কিন্তু যখন আমরা পেমেন্ট করছি, যতক্ষণ না পেমেন্ট করছি ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে এক ধরনের আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। একইভাবে আউটস্ট্যান্ডিং ইনকামটাও আমরা স্বাভাবিকভাবে একই ধরে নিতে পারি। যখন কোনো একটা পণ্য আমরা ক্রেডিটে সেল করছি, যতক্ষণ পর্যন্ত আমরা তার পেমেন্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা আমাদের আউটস্ট্যান্ডিং ইনকাম। এরপরে আরেকটা শব্দ আপনারা বারবার সম্মুখীন হবেন, এটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িংটা হচ্ছে যেমন ধরেন আমি একজন বিজনেস ওনার বা আপনি একজন বিজনেস ওনার, আপনি একটা বিজনেসে ইনভেস্ট করেছেন, আপনার বিজনেস চলছে, এখন আপনি একটা উদ্দেশ্যেই ইনভেস্ট করেছেন যে আপনি এখান থেকে কিছু প্রফিট আসবে, যে প্রফিটটা দিয়ে আপনি আপনার স্বাভাবিক জীবন চালাবেন, আপনি আপনার হাউস রেন্ট, আপনার ব্যক্তিগত যে খরচগুলি আছে সেইগুলি আপনি মেনটেন করবেন। কিন্তু এগুলি আপনি কোথায় থেকে পাবেন? এগুলি কিন্তু আপনি আপনার বিজনেস থেকেই নেবেন। বিজনেস ইটসেলফ আ ডিফারেন্ট এন্টিটি। যখন আপনি বিজনেস থেকে নিচ্ছেন তখন সেটাকে বলা হয় ড্রয়িং। ক্যাপিটাল আপনি ইনভেস্ট করেছিলেন, আপনি সেই ক্যাপিটাল থেকে প্রফিটের যে পোর্শন নিয়ে নিচ্ছেন, এটাকে বলা হয় ড্রয়িং, ক্যাপিটাল ড্রয়িং বা সংক্ষেপে আমরা ড্রয়িংই বলি।
এরপর একটা শব্দ আসে আমাদের স্টক সম্পর্কে আমি আগেই বলেছি যে পণ্য যেখানে রাখবে, আপনি যখন প্রোডাক্ট পারচেস করছেন, প্রোডাক্ট মেনটেন করতে, প্রোডাক্টটা যতক্ষণ পর্যন্ত না সেল করছেন ততক্ষণ পর্যন্ত আপনার এটাকে রাখার একটা ব্যবস্থা করতে হবে। এটাকে বলা হয় আমরা স্টোর বা ওয়্যার হাউস বলি। সেই ওয়্যার হাউস থেকে যখন প্রোডাক্টটা বের হয়ে যাচ্ছে তখন আমাদের একটা হিসাব রাখতে হয় যে প্রোডাক্ট কতটা আমার ইন করেছে, কতটা আমাদের আউট হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তো এগুলি হচ্ছে স্টক, বা এই স্টক যারা মেনটেন করেন তাদেরকে তাদের জন্য এটা সবচেয়ে বেশি দরকার হয়। এরপরে আসছি আমি অ্যাকাউন্ট পেয়াবল এবং অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল অনেকটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং ইনকামের মতো হলেও আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আমরা বলেছি আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ বা বিজনেস চালানোর জন্য যে খরচগুলি হয় সেগুলোকে। কিন্তু যখন আমি অ্যাকাউন্ট পেয়াবল বলবো তখন এটা হবে আমার বিজনেসের জন্যেই যে জিনিসটা আমাকে পেমেন্ট করতে হবে। যেমন ধরেন আপনি একটা ব্যাংকের কাছ থেকে 1 কোটি টাকা লোন নিয়েছেন বিজনেস চালানোর জন্য। প্রতি মাসে আপনাকে এখান থেকে একটা অ্যামাউন্ট প্রতি মাসে দিতে হবে। ধরেন প্রতি মাসে আপনাকে ব্যাংকে আপনাকে ইন্টারেস্ট সহ প্রতি মাসে 20,000 টাকা করেই দিতে হবে। তো প্রতি মাসে যদি 20,000 টাকা করেই দিতে হয়, এটা কিন্তু প্রতি মাসেই আপনার জন্য একটা পেয়াবল, প্রতি মাসে আপনাকে দিতে হবে যে জিনিসটা, যে অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে, এটাই হচ্ছে অ্যাকাউন্ট পেয়াবল। এটা হতে পারে কোনো একটা প্রোডাক্ট আপনি কিনেছেন ক্রেডিটে, সেটারও আপনি পেমেন্ট করেননি, সেটাও কিন্তু আপনার জন্য অ্যাকাউন্ট পেয়াবল। একজন ভেন্ডরের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে আপনি বিক্রি করে ফেলেছেন, কিন্তু যার কাছ থেকে কিনেছেন তাকে এখনও পেমেন্টটা করা হয়ে ওঠেনি, এটা কিন্তু আপনার জন্য অ্যাকাউন্ট পেয়াবল, এবং এটা আপনার জন্য একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হবে এই ভেন্ডরদের জন্য, যেখানে আপনাকে এর হিসাবটা রাখতে হবে। এরপর আসছি অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল হচ্ছে আমি একটা প্রোডাক্ট সেল করেছি কিন্তু সেটার এখনও পেমেন্ট পাইনি। আমার কিন্তু সেল হয়ে গেছে, কিন্তু আমার সেলস থেকে আমি মাইনাস করে ফেলেছি, কিন্তু এখনও যেহেতু আমি অ্যামাউন্ট পাইনি সে কারণে আমি এটাকে আমার অ্যাসেটে আনতে পারছি না ক্যাশ হিসেবে, তখন আমি এটাকে অ্যাসেটে আনবো অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে, কারণ এই অ্যামাউন্টটা আমার পাওয়ার সম্ভাবনা রয়েছে বা ভবিষ্যতে আমি অ্যামাউন্টটা পাবো, যে কারণে এটাকে আমি আমার অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে দেখাবো। এরপরে আসছি ডেপ্রিসিয়েশন, খুবই ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে ব্যবহৃত এবং সবচেয়ে ঝামেলাযুক্ত বলতে হয় অ্যাকাউন্টিংয়ে। এই জিনিসটা বারবারই আমাদের যখন আমরা বছর শেষে ব্যালেন্স শিট করি তখন এটা আমাদের কাছে একটা বড় একটা বোঝা হয়ে দাঁড়ায়, এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সগুলি। ডেপ্রিসিয়েশন হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম যে আমরা একটা মেশিন কিনলাম, ধরেন আমরা একটা মেশিন কিনলাম 50 লাখ টাকা খরচ করে। এখন এই মেশিনটা আমাকে 10 বছর মেয়াদি উৎপাদন দিতে থাকবে। তার মানে এই মেশিনের এক্সপেন্স যদিও আমি এই মাসে করেছি, কিন্তু মেশিন থেকে আমি বেনিফিটেড হচ্ছি কিন্তু 10 বছর ব্যাপী। তার মানে আমার এক্সপেন্সের অ্যাগেনস্টে সে কিন্তু 1 মাসেই বা 1 বছরেই, আমি 1 মাসে এক্সপেন্স করলেও সে কিন্তু 1 মাসের ভিতরে আমার বেনিফিট দিচ্ছে না, সে 10 বছর ধরে আমাকে বেনিফিট দেবে। সেক্ষেত্রে আমরা আমাদের হিসাবে সুবিধার্থে, যেহেতু সে 10 বছর যাবৎ সে যখন যেহেতু বেনিফিট দেবে, সেই যে অ্যাসেটটা আমাদেরকে দীর্ঘ সময় ধরে বেনিফিট দিচ্ছে, সেই অ্যাসেটের এক্সপেন্সটাকেও আমরা তার লাইফ টাইম, যতদিন পর্যন্ত সে বেনিফিট দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা তার এক্সপেন্সটাকে ধরে নিই, তার একটা নির্দিষ্ট লাইফ টাইম হিসাব করি। এটা আবার দীর্ঘমেয়াদীও হতে পারে, তাই সে কারণে আমরা নর্মালি একটা নির্দিষ্ট লাইফ টাইম ধরে নিই। সেই লাইফ টাইম পর্যন্ত এটার যে টোটাল কস্টটা হয় সেই কস্টটাকে ভাগ করে দিই। এই যে ভাগ করে দেওয়ার প্রসেসটা, এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। তার মানে আমার যদি 10 বছর ধরে সে তার লাইফ টাইম ধরি, 10 বছর যাবৎ সে যে বেনিফিট আমাদেরকে দিবে তার টোটাল এক্সপেন্সটাকে আমরা 10 বছর ভাগ করে দিব, এবং এটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন। বাংলা এটাকে বলা হয় অবচয়। এটা হচ্ছে সবচেয়ে ব্যবহৃত কিন্তু সবচেয়ে নিয়মিত ব্যবহার হয় না, কিন্তু বছর শেষে যখন আমরা ব্যালেন্স শিট করবো বা ইনকাম স্টেটমেন্ট করতে যাই, তখনই করতে যাই না কেন এই ডেপ্রিসিয়েশন একটা হিসাব আমাদেরকে করতেই হয়। কারণ কিছু অ্যাসেট আমরা কিনি কন্টিনিউয়াস, যেটা আমাদের দীর্ঘমেয়াদী বেনিফিট দেবে, সেটা কন্টিনিউয়াস বিজনেসকে এটা কিনতে হয়, সেটার কারণে এটা আমাদের হিসাব করতে হয়। আর সর্বশেষে আমি যেটা বলতে চাই এটা হচ্ছে অডিট মানে নিরীক্ষণ বাংলায়। অ্যাকাউন্টেন্টদেরকে প্রতি বছরই এটার মুখোমুখি হতে হয়। মোটামুটি অডিট হয়, ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। অনেক কোম্পানির ইন্টারনাল অডিট প্রসেস চালু আছে, যারা প্রতিটা ট্রানজ্যাকশানই অডিট করার চেষ্টা করে। আবার এক্সটার্নাল কোনো বডিও আপনার অর্গানাইজেশনের অডিট করে দিতে পারে।
কখনো আমরা ট্যাক্স বা ভ্যাট সাবমিশনের পরে সরকারের পক্ষ থেকে আমাদের অর্গানাইজেশন এক ধরনের অডিট হয়। তো এইগুলি হচ্ছে আমাদের, এ কারণে আমাদের নর্মালি আমাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশনের হিসাব রাখতে হয়, ফাইলগুলি আমাদের মেনটেন করতে হয়, যাতে করে অডিটের সময় এগুলি আমরা শো করতে পারি বা এগুলি দিয়ে আমরা অডিটরদেরকে দেখাতে পারি। এই হচ্ছে আজকের আমাদের টপিক। মোটামুটি আমরা নেক্সট ক্লাস থেকে মোটামুটিভাবে বিস্তারিত আলোচনায় যাব। আশা করি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ক্লাসগুলি আমাদের নিয়মিত আপডেট পাওয়ার জন্যে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।